নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাসপিরেন্ট হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ডের যে সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের জন্য ক্লাসটি প্রধানত এখানে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজি শিক্ষার বিস্তার বা প্রসার নিয়ে। আজ আমরা সবাই ইংরেজি পড়ি, কিন্তু সেই ইংরেজি শিক্ষা ব্যবস্থাটা আসলো কোথায় থেকে এবং সেই ইংরেজি পড়ানো হবে কি না হবে সেই নিয়ে একটা বিতর্ক ভারতবর্ষে। কিছু ভারতীয় ইংরেজি শিক্ষা বিস্তারকে অ্যাকসেপ্ট করছিলেন, কিছুজন চাইছিলেন না, এবং এই ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর পেছনে অনেক ব্রিটিশার্সদেরও হাত আছে। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশন, যেটি বর্তমানে এখন আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই, বিশেষ করে কলকাতায় অনেক বিশ্ববিদ্যালয়, অনেক স্কুল কলেজ, সেগুলো সেই সময় এস্টাবলিশড হয়েছিল। তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি পরীক্ষার দিক থেকে যদি দেখা যায়, মাধ্যমিকে যারা বোর্ড দেবেন তাদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা আছেন তাদের জন্য আশা করি উপকার হবে এটি। এছাড়া খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, ছোট ছোটোভাবে বিভিন্ন পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা। কেন এই ইংরেজি শিক্ষা বিস্তারের বা প্রসারের প্রয়োজনীয়তা হলো, তার প্রেক্ষাপট কী ছিল সেটা আমরা দেখব। কোম্পানির প্রশাসনিক প্রয়োজন। ব্রিটিশ শাসনের বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষ ইংরেজি জানা কর্মচারীর প্রয়োজন দেখা দেয়, যারা কম খরচে প্রশাসন চালাতে পারবেন। এই প্রয়োজন থেকেই সরকার ধীরে ধীরে শিক্ষা খাতে আগ্রহী হয়। কেন প্রয়োজন হয়ে উঠেছিল? কারণ ইংরেজরা তো এখানে মোটামুটি রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে নিজেদের একটা বিস্তার ঘটিয়েছিল। এখন সে প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য কর্মচারী দরকার বিভিন্ন অফিস আদালতে, এবং সে কর্মচারী কি ইংল্যান্ড থেকে বা বিদেশ থেকে আনার সম্ভব? সবসময় সম্ভব না, কারণ সেটা অনেকটা খরচারও বিষয় হয়ে যাচ্ছে, এবং কেন আসবে সবাই অত দূর থেকে? তখন ইংরেজরা ঠিক করলো যে আমাদের যে ইংরেজি ভাষা সেটা ভারতীয়দের মধ্যে কিন্তু ছড়াতে হবে, এবং ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে কি হবে, আমাদের যে কেরানি বা ক্লার্ক প্রয়োজন বিভিন্ন অফিস আদালতে, সেটার প্রয়োজনটা মিটে যাবে। কম খরচে এদেরকে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্ট করা যাবে, এবং ধীরে ধীরে কি হবে না, শিক্ষাখাতে তারা আগ্রহী দেখাতে শুরু করবে। এই প্রয়োজনে তারা ইংরেজি বিস্তারের কথা মাথায় আসে তাদের। দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন। ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা মিডিয়াম, যেটা ল্যাঙ্গুয়েজ, সেটা তো উভয় পক্ষের প্রয়োজন না। ইংরেজরা ভারতীয়দের ভাষা বুঝতে পারতো না, এবং ভারতীয়রা ইংরেজি সম্পর্কে অবগত নয়। তাই ব্যবসা বাণিজ্য প্রয়োজনের ক্ষেত্রে একটা মধ্যস্থতা প্রয়োজন ছিল। একদম বণিক, যারা চাষি, মাল বিক্রি করছে, ধান, গম, যব, মাছ, মাংস, কিভাবে তাদের সাথে ডিল করবে ইংরেজ কোম্পানি, সেগুলো বুঝে উঠতে পারতো না। তাঁত শিল্প, নীল ব্যবসায়ী যারা ছিলেন তারা, তো ইংরেজি জানা ভারতীয় তাদের পক্ষে দরকার ছিল মধ্যস্থতা হিসেবে, যা পরবর্তীকালে ইংরেজি শিক্ষিত কেরানি শ্রেণীর একটা জন্ম দেয়। তৃতীয়ত হচ্ছে সাবেক শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। টোল, চতুষ্পাটি, মক্তব, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা মূলত ধর্মীয় ও সাহিত্যিক জ্ঞানকেন্দ্রিক ছিল। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি বা বিশ্ব ইতিহাসের জ্ঞান তাতে ছিল না। কি বলা হচ্ছে যে টোল, মাদ্রাসা বা মক্তব যেগুলো ছিল, সেগুলো তো মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, এবং একটা সাবেকি শিক্ষা, সেখানে কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না, বা বিজ্ঞান প্রযুক্তি সেখানে না থাকার কারণে ওরা ভাবছিল, ইংরেজরা, যে ভারতীয়রা কিন্তু পিছিয়ে যাচ্ছে কোথাও একটা। তাই একটা ভারতীয়দেরকে একটা প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক জ্ঞান বা শিক্ষা দেওয়া দরকার। এছাড়া ইউরোপীয় নবজাগরণের প্রভাব। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ও রেনেসাঁর প্রভাব রামমোহন রায়ের মতো শিক্ষিত ভারতীয়দের একাংশে পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ করে তোলে। এছাড়া যে শুধুমাত্র ইংরেজরাই চাইছিল তা না, ভারতীয়রা চাইছিল। অনেক শিক্ষিত ভারতীয় ছিল যারা চাইছিল পাশ্চাত্য শিক্ষায় ভারতীয়রা শিক্ষিত হোক। রাজা রামমোহন রায়,
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এরা চাইছিল যে ভারতীয়রা না হলে এক্স্যাক্ট অনেকটা পিছিয়ে যাবে ইংরেজদের থেকে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা দরকার। এবং ইংরেজি বিজ্ঞান প্রযুক্তি আধুনিক পাশ্চাত্য শিক্ষা মানে শুধু তো ইংরেজি না, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান, তো এইগুলো নিয়ে যখন ভারতীয়রা পড়াশোনা করবে ভারতের মাইন্ড অনেক ওপেন মাইন্ডেড হবে, তারা নিজেদের ভালো মন্দ বুঝতে শিখবে এবং সমাজে সংস্কার আসবে। তো সেই কারণেও এই প্রয়োজনীয়তা দেখা দেয়। এখানে যদি প্রশ্ন আসে যে ইংরেজি শিক্ষার বিস্তারে প্রয়োজন কেন হয়েছিল ভারতবর্ষে, তাহলে এই পয়েন্টগুলো তোমরা ইলাবোরেট করে লিখলেই হবে। তারপর আমরা দেখব শ্রীরামপুরে মিশনারিদের ভূমিকা। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় না, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোসুয়া মার্সম্যান। এগুলো খুবই ইম্পর্টেন্ট এই তিনজনের নাম, ঠিক আছে? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যান, এই তিনজন ব্যাপটিস্ট মিশনারি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন। এই তিনজন আসলেন এবং 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তারা ব্যাপটিস্ট মিশন স্থাপন করলেন এবং 1818-তে এই ব্যাপটিস্ট মিশনটা কি করা হলো না শ্রীরামপুর কলেজে পরিণত হলো। 1818 খ্রিস্টাব্দে এটি শ্রীরামপুর কলেজে প্রতিষ্ঠা করে এবং বাংলা ছাপাখানার মাধ্যমে বহু পাঠ্যপুস্তক ও বাইবেল অনুবাদ প্রকাশ করেন। কেরি সংস্কৃত কলেজেও অধ্যাপনা করেছিলেন। তারা বিভিন্ন ছাপাখানা শুরু করেন এবং বাইবেল ছাপতে শুরু করেন বাংলা ভাষায়, বিভিন্ন ইংরেজি বই তারা ট্রান্সলেট করতে শুরু করেন বাংলায় এবং মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা সেগুলো ছাপতে শুরু করেন। গুরুত্বপূর্ণ দিক কী ছিল এই শ্রীরামপুর মিশনারিদের বা ব্যাপটিস্ট মিশনের শ্রীরামপুর কলেজের? গ্রামীণ এলাকায় বিনামূল্যে পাঠশালা স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটান। তারা বিনামূল্যে প্রথমে পাঠশালাগুলো খুলে দিতে শুরু করেন এবং শিক্ষার প্রসার ঘটাতে শুরু করেন। সরকারি উদ্যোগের বহু আগে, সরকারি উদ্যোগ তো ইংরেজরা অনেক পরে নিয়ে আসে, তার আগেই কিন্তু এই শ্রীরামপুর ত্রয়ী এই কাজটি শুরু করে দিয়েছিলেন। সরকারের আগে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার বীজ বপন করেন, যা পরবর্তী নীতি নির্ধারণে প্রভাব ফেলে। দেশীয় ভাষায় শিক্ষাদানের গুরুত্বও তুলে ধরেন, যা উডের ডেসপ্যাচে প্রতিফলিত হয় যে দেশীয় ভাষাও প্রয়োজন, তার সঙ্গে ইংরেজি ভাষাও প্রয়োজন। এটা কিন্তু অনেক দিন আগে থেকে শ্রীরামপুর মিশনারিরা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া মুদ্রণ ও প্রকাশনার মাধ্যমে জ্ঞানচর্চাকে জনসাধারণের কাছে তারা পৌঁছে দেন। এই ছিল গুরুত্বপূর্ণ দিক। এখন প্রশ্ন হলো যে এই বাংলা গদ্যের বিকাশ বা ছাপাখানার প্রসার ও প্রাথমিক পাঠ্যপুস্তক রচনায় তাদের অবদান কী ছিল? তখন এরকম প্রশ্ন আসলে এই শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, কবে ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুর মিশনারি হয় এবং তাদের যে ইম্পর্টেন্ট বা তাদের যে ভূমিকা গুরুত্বপূর্ণ দিক সেগুলোকে তুলে ধরলেই হবে। এরপর আসি আমরা 1813 সালের সনদ আইন। শিক্ষা খাতে প্রথম সরকারি হস্তক্ষেপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ নবীকরণের সময় ব্রিটিশ পার্লামেন্ট এই আইনের শিক্ষা খাতে ব্যয়ের বিধান যুক্ত করে। এর আগে কোম্পানি সরাসরি শিক্ষা দায়িত্ব নিত না। ব্রিটিশ ভারতের সরকারি শিক্ষানীতির সূচনাবিন্দু হিসেবে পরীক্ষায় গুরুত্বপূর্ণ। 1813 খ্রিস্টাব্দে যে সনদ আইন হয় সেখানে তো মূলত ফ্রি ট্রেডের কথা বলা হয়, যে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা খাতে ব্যয় করার, ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার কথা কিন্তু বলা হয়। এখন এই 1 লক্ষ টাকা নিয়েই কিন্তু ভারতীয়দের মধ্যে এবং ব্রিটিশার্সদের মধ্যে দ্বন্দ্ব হয়। শুধু যে ভারতীয় বা ব্রিটিশার্স তা না, এখানে দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছিলো, একটা প্রাচ্য শ্রেণী, একটা পাশ্চাত্য শিক্ষা শ্রেণী। তারা বলছিল যে কোন খাতে এই খরচাটা ব্যয় হবে, দেশীয়তে নাকি বিদেশীয়তে, ইংরেজি শিক্ষায় নাকি প্রাচ্য শিক্ষায়। এই দুই বিতর্ক নিয়েই শুরু হয় প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী, এবং যার ফলাফল বা মীমাংসা মিটেছিল কবে, এই ঘটনাটা 1835-এ মেকলেমিন্টের মাধ্যমে। পরীক্ষায় প্রশ্ন হতেই পারে যে 1813 সালের সনদ আইনে গুরুত্ব আলোচনা করো এবং এই আইনে কী কী ত্রুটি ছিল। এই আইনই পরবর্তীকালে সরকারি শিক্ষানীতির ভিত্তি রচনা করে। দেখো, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে 1813 সালের আইনের গুরুত্ব কী।
যদি শিক্ষাক্ষেত্রে শুধু আসে, 1813 সালের সনদ আইনটা অনেকটা বড়, ব্যবসা বাণিজ্য রিলেটেড আছে, শিক্ষা রিলেটেড আছে, কিন্তু যেহেতু এখানে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রশ্ন উঠছে, তাই এখানে 1 লক্ষ টাকা যে শিক্ষাখাতে ব্যয় তার গুরুত্ব আলোচনা করতে হবে। এবং এই আইনের ত্রুটি কী ছিল? ত্রুটি এটাই ছিল যে 1 লক্ষ টাকা খুবই অল্প, এবং শুধুমাত্র 1 লক্ষ টাকাকে প্রাচ্য শিক্ষার দিকেই তুলে ধরা হচ্ছিল। আধুনিক শিক্ষা কেন, পাশ্চাত্য শিক্ষা কেন প্রাচ্য শিক্ষাকে একদমই প্রয়োজন না? তারা তো নিজেদের সংস্কৃতি হারিয়ে যাবে, নিজেদের ঐতিহ্য বলেই কিছু থাকবে না। তো এইগুলো হচ্ছে ত্রুটি 1813 সালে সনদ আইনের। এই আইনই পরবর্তীকালে সরকারি শিক্ষানীতির একটি ভিত্তি তৈরি করে দিয়েছিল। এরপর আসি প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক। এই প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি ডিটেলসে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে ভিডিওটি। প্রাচ্যবাদী, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, তাদের মেন কি ছিল না, সংস্কৃত, আরবি এবং ফার্সি ভাষায় প্রাচ্য জ্ঞানচর্চার প্রসার ঘটানো। তারা কিন্তু নিজেদের ঐতিহ্যকেই ধরে রাখতে চাইছিল। কে ছিলেন? H.T. প্রিন্সেপ, উইলসন, এরা ছিলেন এর সমর্থক। সেই সময় এই প্রাচ্যবাদী সংস্কৃতকে ধরে রাখার চেষ্টায় কলকাতা মাদ্রাসা 1881 এবং সংস্কৃত কলেজ 1824 এস্টাবলিশড হয়। প্রাচ্য ভাষা না জানলে প্রশাসন ও বিচার ব্যবস্থা ভারতীয়দের কাছে কিন্তু দুর্বোধ্য থেকে যেত। কারণ সবাই কি পাশ্চাত্যভাষী হবে নাকি? প্রাচ্য ভাষা না জানলে নিজেদের যে আমাদের বিচার ব্যবস্থায় কি বলা হচ্ছে বা আমাদের এলাকার মানুষজন কি ভাবছে, সেখানে তো প্রশাসনিক গুরুত্বের জন্য প্রাচ্য ভাষাও দরকার, এলাকার ভাষাও দরকার। অন্যদিকে পাশ্চাত্যবাদী বা অ্যাংলাসিস্ট, তারা কি বলছেন না, ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য শিক্ষা দিতে চাইছিলেন তারা। যেমন মেকলে ছিলেন, ট্রাভেলিয়ান ছিলেন, গ্র্যান্ট ছিলেন প্রমুখ। সরকারি অর্থ ইংরেজি শিক্ষায় ব্যয়ের পক্ষে যুক্তি দেন। ইংরেজি শিক্ষায় আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতার একমাত্র পথ তারা ধরে নিয়েছিলেন, যে ইংরেজি শিক্ষা ছাড়া আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি কোনো কিছুই সম্ভব না শেখা। এরপর আসি 1835-এর মেকলে মিনিট। এখানে মেকলে তিনি কি বলেছিলেন, যে একটি ভারতীয়দের বা আরবদের সমগ্র লাইব্রেরিও ইউরোপের গ্রন্থাগারের থেকে ছোট, মানে একটি ইউরোপীয় ভালো গ্রন্থাগারের একটি তাক আরব ও ভারতের সমগ্র লাইব্রেরির থেকে বড়। মানে ভারতীয়দেরকে কতটা ব্যাকডেটেড দেখানো হয়েছে। তিনি কে ছিলেন? এই মেকলে, তিনি শিক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। মেকলে যুক্তি দেন যে ইংরেজি ভাষাই হবে উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম, সরকারি অর্থ কেবল ইংরেজি শিক্ষাতেই ব্যয় হবে। লক্ষ্য ছিল এমন এক শ্রেণী তৈরি করা যারা রক্তবর্ণে তো ভারতীয় হবে, কিন্তু রুচি হবে, মতামত, বুদ্ধিতে তারা হবে ইংরেজদের মতো। এই মন্তব্যই প্রায় পরীক্ষায় উদ্ধৃতিসহ প্রশ্নে আসে। এটি কার মন্তব্য? যে রক্তবর্ণে ভারতীয় তিনি চেয়েছিলেন, কিন্তু রুচিতে, বুদ্ধিতে চেয়েছিলেন ইংরেজ। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এই মতকে সমর্থন করেছিলেন। মেকলের যে মতামত দিয়েছিলেন মেকলে, সেটাকে সমর্থন করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন তিনি। 1835 সালে একে সরকারি নীতি হিসাবে ঘোষণা করা হয়। যে মেকলে তো ঠিকই বলছেন, একে সরকারি নীতি হিসেবে ঘোষণা করে দাও, যে 1 লক্ষ টাকা আমরা পেয়েছি 1813 সনদ আইনে, সেটি কিন্তু পাশ্চাত্য শিক্ষাতেই খরচ হবে এবং পাশ্চাত্য শিক্ষাটাই আলটিমেট সব কিছু, আর এর আগে আর কোনো কথা হবে না। এই নীতি দেশীয় ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করে এবং শিক্ষাকে অভিজাত শহুরে শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখে। ইংরেজি শিক্ষা গ্রাম অবধি পৌঁছাতেই পারেনি, সে কলকাতা, হুগলি অতটুকুই, শ্রীরামপুর অতটুকুই থেকে গেছে। তাহলে কি ইংরেজি শিক্ষা তো বিস্তার ঘটানোই সম্ভব হয়নি। সবাই, কৃষক, শ্রমিক, বণিক, সবার পক্ষে কি ইংরেজি শেখা সম্ভব? আজও কি সম্ভব আমাদের ভারতীয়তে? আমরা এত যে ইংরেজি নিয়ে চর্চা করি, এখন স্কুল কলেজগুলোতে দেখবেন যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এদের বেশি একটা প্রভাব প্রতিপত্তি দেখা যায়। তো তবুও কি আমরা ততটা ফ্লুয়েন্ট, বা আমাদের কি একদম গ্রাউন্ড লেভেলে সবাই কি ইংরেজিতে কথা বলে না ইংরেজি শিখতে পেরেছে এখনও অবধি? সম্ভব না সেটা।
তো মেকলে 1835 খ্রিস্টাব্দ তাই হয়। মেকলে এমনভাবে বলছিলেন যে ভারতীয় শ্রেণী তৈরি করব, একটা উচ্চবংশীয় শ্রেণী, সেটা শুধুমাত্র অভিজাতদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়, আর কারোর মধ্যে কিন্তু ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতেও পারেননি এবং ঘটেও নি। এরপর আমরা কি দেখব না 1835 সালের ইংরেজি শিক্ষা আইন ও প্রভাব। সিদ্ধান্ত কি নেওয়া হয় সে সময় 1835-এ, যে সরকারি শিক্ষা তহবিল কেবল ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান, সাহিত্যই ব্যয় করা হবে। যে সরকার টাকা দেবে, ইংরেজ সরকার, সেটা শুধুমাত্র পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় খরচ হবে। প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ আরও কমে যায়। তাহলে প্রাচ্য শিক্ষা বরাদ্দ যদি কমে যায় তাহলে ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যাবে না। টোল, মাদ্রাসা, মাকতাব, সংস্কৃত কলেজ যেগুলো ছিল, সংস্কৃত ইউনিভার্সিটি বা সংস্কৃত স্কুল, সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে। এর ফলে এই যে সরকারি টাকা পেতে শুরু করলো, যার ফলে অনেক নতুন প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠে। কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন, মাদ্রাস ইউনিভার্সিটি হাই স্কুল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ, রুড়কি প্রভৃতি প্রতিষ্ঠিত হয় সেই সময়। কলকাতা কেন্দ্রিক ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে, যা পরবর্তীকালে সমাজ সংস্কার ও জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1835 সালের আইনকে সরকারি স্তরে অ্যাংলাসিস নীতির চূড়ান্ত বিজয় বলা হয়। কারা জিতেছিল? অ্যাংলাসিসরা। ওরিয়েন্টালিস্টরা তো জিততে পারেনি, কারণ তাদের যে বক্তব্য যে প্রাচ্য বিদ্যালয়গুলো, স্কুল কলেজগুলো বেঁচে থাকবে এবং সেখানেও সরকারি টাকা খরচা হবে, সেটা তো বরাদ্দ কমে গেল, তারা জিততে পারলো না। এটি একদিকে আধুনিক জ্ঞানের দরজা তো খুলে দিয়েছিল ঠিকই, অন্যদিকে দেশীয় ভাষার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে স্থানীয় ল্যাঙ্গুয়েজগুলো, দেশীয় ভাষা, দেশীয় শিক্ষা, তার তো অবস্থা খারাপ করে দেয়। এই দ্বিমুখী প্রভাব বিশ্লেষণধর্মী প্রশ্নে গুরুত্বপূর্ণ। এরকম আলোচনা যদি করা হয় যে 1835 সালে ইংরেজি শিক্ষা আইন বা 1800 যে মেকলে মিনিট হয়েছিল, সে মেকলে মিনিটের চূড়ান্ত বিজয়ী কারা হয়েছিল এবং তার মতে তোমার পক্ষ এবং বিপক্ষে যুক্তি দাও, এরকম প্রশ্ন আসতেও পারে। এরপর আমরা দেখব হিন্দু কলেজ প্রতিষ্ঠা 1817-তে হয়েছিল 20 জানুয়ারি। সরকারি আইনের 18 বছর আগেই ব্যক্তি উদ্যোগে কলকাতায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা শুরু হয়। এই যে আমরা সরকারি আইন 1835 করে আমরা এত লাফাচ্ছি, কিন্তু তার আগে থেকেই মানুষ পার্টিকুলার কয়েকজন নিজেদের উদ্যোগেই 1817-তে পাশ্চাত্য শিক্ষার কিন্তু ব্যবস্থা শুরু করে দিয়েছিল। কে করেছিলেন না ডেভিড হেয়ার, তার সঙ্গে সাহায্য করেছিলেন রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায় প্রমুখ। স্কটিশ ঘড়ি ব্যবসায়ী রাধাকান্ত দেব ও স্যার এডওয়ার্ড হাইড ইস্টের সহযোগিতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় মুখ্য উদ্যোক্তা হন কে? এই ডেভিড হেয়ার। ঠিক আছে, স্যার এডওয়ার্ড হাইড, রাধাকান্ত দেব ডেভিড হেয়ারকে সাহায্য করেছিলেন 1817-তে। রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হয়েও আধুনিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে হিন্দু কলেজ স্থাপনে উদ্যোগ নিয়ে এগিয়ে যান এই রাধাকান্ত দেব। তিনি কিন্তু খুব রক্ষণশীল ছিলেন, তিনি একদম সংস্কৃত কথা বলা এরকম একটা মানুষ, মানে একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, কিন্তু তবুও তিনি কিন্তু ডেভিড হেয়ারকে সাহায্য করেন যে ঠিক আছে, আধুনিক শিক্ষাও প্রয়োজন, বিজ্ঞান জ্ঞান, প্রযুক্তি জ্ঞান আমাদের দরকার। হিন্দু কলেজে মূলত ইংরেজি ভাষা, সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান শেখানো হতো। 1854 সালে এটি ভাগ হয়ে জুনিয়র বিভাগ হিন্দু কলেজ, হিন্দু স্কুল এবং সিনিয়র বিভাগ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। 1854-তে না ভাগ হয়ে যায়, এটা 54 না, এটা 55 হবে, মানে 54-তে ভাগ হয়, যে জুনিয়র ভাগটা স্কুল হয়ে যাবে এই হিন্দু কলেজের, হিন্দু স্কুল ওখানেই আছে, কলেজ স্ট্রিটেই আছে এখনও, এবং সিনিয়র ভাগটা প্রেসিডেন্সি কলেজ হয়ে যাবে। এবং এই যে প্রেসিডেন্সি কলেজ 1855-তে হয়, এই 55-র প্রেসিডেন্সি কলেজটি আবার 2010-এ কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পরিণত হয়। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বেই হিন্দু কলেজের নব্যবঙ্গ আন্দোলনের সূচনা হয়। আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে নিয়ে ডিটেলসে অন্য ভিডিওতে আলোচনা করব, তবুও বলে রাখি যে এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন এই হিন্দু কলেজের। আমরা ইয়ং বেঙ্গল যে গোষ্ঠী ডিরোজিও, সেটা নিয়ে তো আলোচনা করবই, মাঝখানে একটু কেটে গেছিলো নেটওয়ার্ক সমস্যার কারণে। যাই হোক,
তো এই ডিরোজিও ছিলেন কিন্তু হিন্দু কলেজের অধ্যাপক, এবং তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন, নব্যবঙ্গ আন্দোলন, ইংরেজি শিক্ষা বিস্তারের পক্ষে, ইংরেজদের বিরোধিতায় এবং সমাজের যে কুসংস্কার সেটা মুক্তর জন্য বা সেই কুসংস্কার দূর করার জন্য সমাজে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কোনো অন্য একটি ভিডিওতে আলোচনা করব। রাজা রামমোহন রায়ের ভূমিকা। আধুনিক শিক্ষার পক্ষে প্রথম সরবকণ্ঠ। ঐতিহাসিক স্পিয়ার রামমোহন রায়কে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। তিনি প্রথম থেকে বুঝেছিলেন যে পাশ্চাত্য বিজ্ঞান এবং যুক্তিবাদী শিক্ষায় ভারতীয় সমাজের অগ্রগতির পথ প্রশস্ত করবে। একই সঙ্গে দেশীয় ঐতিহ্যকেও তিনি সম্পূর্ণ অস্বীকার। রাজা রামমোহন রায়ের এই আধুনিক শিক্ষা বিস্তারে তার কী ভূমিকা ছিল আমরা সেটি নিয়ে আলোচনা করব। তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন ঐতিহাসিক স্পিয়ার। কলকাতায় যে অ্যাংলো হিন্দু স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক শিক্ষা বিস্তারের উদ্দেশ্যেই 1815 খ্রিস্টাব্দে। এছাড়া আমরা দেখেছি যে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা ছিল সেখানে 1815-তে তিনি কিন্তু আত্মীয় সভাও প্রতিষ্ঠা করেন। 1817-তে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় ডেভিড হেয়ারকে পরামর্শ ও সহযোগিতা দেন, যদিও প্রকাশ্যে সামনে আসেনি সেটি, কিন্তু তবু আমরা যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, তাতে এটি বলা হয় যে 1817-তে হিন্দু কলেজের পেছনে কিন্তু রাজা রামমোহন রায়েরও হাত ছিল। 1823-এ গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে তিনি চিঠি লিখে বলেছিলেন যে সংস্কৃত কলেজের বদলে তিনি যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো কলেজ যদি তিনি খুলে দিতে পারেন, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন প্রভৃতি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা এবং সরকারি অর্থ যাতে তাতে ব্যয় হয় সেটির কথাও তিনি লেখেন তার চিঠিতে। এছাড়া 1828-এ ব্রহ্মসভা প্রতিষ্ঠা করে যুক্তিবাদী সংস্কারপন্থী চিন্তাধারা ছড়িয়ে দেন, যা শিক্ষিত সমাজকে প্রভাবিত করে। পরীক্ষার জন্য কি আসতে পারে প্রশ্ন? আমহার্স্টকে লেখা চিঠির যুক্তিগুলি ও রাজা রামমোহন রায়ের শিক্ষা দর্শন পৃথক প্রশ্নে আসতেই পারে। ঠিক আছে, যে রাজা রামমোহন রায় আমহার্স্টকে লেখা চিঠিতে কি দাবি করেছিলেন, ছোট 2 নম্বরের প্রশ্ন। বা রাজা রামমোহন রায় শিক্ষাক্ষেত্রে তার কি ভূমিকা আছে। এরপর আমরা দেখব পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের অবদান। একজন বিদেশির আজীবন শিক্ষা সাধনা। তিনি তো বিদেশি ছিলেন, তার কোনো প্রয়োজন ছিল না, একজন স্কটিশ ঘড়ি ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি এসে দেখলেন যে ভারতীয়রা অনেক পিছিয়ে এবং ইংরেজরা তাদেরকে সব জায়গায় ঠকিয়ে নিচ্ছে। তাই তিনি নিজের উদ্যোগে কোনো রকম নিজের বেনিফিট ছাড়াই তার আজীবন তার জীবনটাকে তিনি শিক্ষাক্ষেত্রে ভারতীয়দেরকে আধুনিক পাশ্চাত্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি কাজে লাগান। তিনি হিন্দু কলেজ করেন 1817-তে রাধাকান্ত দেবের উদ্যোগে, এটা আগেই পড়লাম আমরা। স্কুল বুক সোসাইটি 1817, স্কুল সোসাইটি 1818 এবং পটলডাঙ্গা একাডেমি 1818 প্রতিষ্ঠা করেন। আমরা এটি পুরো ডিটেলসে দেখব। একক কোনো প্রতিষ্ঠান নয়, বরং একাধিক প্রতিষ্ঠানের ভিত্তি স্থপতি ও নির্লস সংগঠন হিসেবে ডেভিড হেয়ারের ভূমিকা আমরা মূল্যায়ন করতেই পারি। মৃত্যুর পর মেডিকেল কলেজ, যে কলকাতা মেডিকেল কলেজের সামনে তাকে স্মৃতিতে হেয়ার প্রতিমা স্থাপিত করা হয়, স্থাপন করা হয়েছিল ডেভিড হেয়ারের মূর্তি কলকাতা মেডিকেল কলেজের সামনে তার মৃত্যুর পর তার স্মরণে। তিনি এতটাই স্মরণীয় হয়ে আছেন এবং আজীবন তার কাছে আমরা তার অবদান আমরা ভুলতে পারবো না, তার কাছে আজীবন আমরা কৃতজ্ঞ, তাই তো। এরপর আমরা দেখি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি সম্পর্কে। 1817-তে 6 মে এটা এস্টাবলিশ করা হয়েছিল। স্কুল বুক বই, তার মানে এটা বই রিলেটেড, তাই তো, স্কুলের বই রিলেটেড। কি বলা হচ্ছে? ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সোসাইটির মূল লক্ষ্য ছিল স্কুল পাঠশালার উপযোগী, সেই সময় বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষার উপযোগী তেমন কোনো ধর্মনিরপেক্ষ পাঠ্য বই ছিল না। যাই পড়ানো হতো স্কুলে সবই ধর্ম রিলেটেড, চৈতন্য চরিতামৃত, মনসা মঙ্গল, এইসব জিনিস পড়ানো হতো, ধর্মীয় গ্রন্থ। সেরকম যদি আমরা মক্তবেও দেখি, মাদ্রাসাতেও দেখি, তাই কোনো রকম ধর্মনিরপেক্ষ পাঠ্য বই না থাকার কারণে সে অভাব তিনি দূর করতে চেয়েছিলেন।
এই সোসাইটির মূল লক্ষ্য ছিল স্কুল পাঠশালার উপযোগী সস্তা বা বিনামূল্যে যাতে পাঠ্যপুস্তক পাঠানো যায়, সস্তা এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ ও সরবরাহ করা। লর্ড হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় কিন্তু এটি গঠিত হয়। এই সোসাইটির উদ্যোগে বাক্যাবলী ও পত্র কৌমুদীর মতো বাংলা পাঠ্যপুস্তক প্রথমবার রচিত ও প্রকাশিত হয়। তাহলে সেই সময় কী হয়েছিল? বাক্যাবলী এবং পত্র কৌমুদীর মতো বাংলা পাঠ্যপুস্তক রচিত হয়েছিল। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই পাঠ্যপুস্তক প্রকাশ করে এটি আধুনিক পাঠ্যক্রম গঠনে সহায়ক হয়। দুটোতেই, ইংরেজিতেও পাঠ্যপুস্তক প্রকাশ করা হয় এবং বাংলাতেও। মাদ্রাসাগুলিতেও পাঠ্যপুস্তক সরবরাহ করে এই সোসাইটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির এক পরিচয় দেয়। মাদ্রাসাতেও যেমন একটা অসাম্প্রদায়িক বই প্রকাশিত করে সেখানে পাঠানো হয়, তেমনি টোলগুলোতেও যে চৈতন্য চৈতামৃত, মনসামঙ্গল এসব পড়ানো হতো, এইসব বই হটিয়ে তিনি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই কিন্তু পাঠ্যপুস্তক ছাপিয়ে সেইগুলোতে বিনামূল্যে স্কুলে তারা পাঠায়। এটি ছিল স্কুল বুক সোসাইটির কিন্তু কাজ, বা তাদের দ্বারা তাদের উদ্যোগে করা কাজ। এরপর আসে স্কুল সোসাইটি। তার মানে বুকটা সরে গেল, তার মানে এখানে আর বই রিলেটেড কিছু না, এবার হচ্ছে শুধু স্কুল রিলেটেড, স্কুলগুলোতে কিভাবে কাজ করা হতো বা কী উদ্যোগ নেওয়া হয়েছিল স্কুলগুলোর উন্নতির ক্ষেত্রে। এটা কবে হয়? ঠিক তার পরের বছর 1818-তে। বিদ্যমান পাঠশালার মনোন্নয়নে উদ্যোগ। টাউন হলে অনুষ্ঠিত এক সভায় ইউরোপীয় ও বাঙালি ভদ্রলোকেদের উদ্যোগে এই সোসাইটি গঠিত হয়। এর লক্ষ্য ছিল বিদ্যমান পাঠশালাগুলিকে সহায়তা ও উন্নত করা এবং প্রয়োজন অনুসারে নতুন বিদ্যালয় স্থাপন করা। পরিচালন সমিতির 24 জন সদস্যের মধ্যে 8 জন ছিলেন ভারতীয়: মৌলানা মৌলভী মির্জা কাজিম আলী খান, বাবু রাধাকান্ত দেব প্রমুখ। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এখানে কোনো সাম্প্রদায়িক কিন্তু ম্যাটার্স ছিল না। মুসলিমরাও এখানে যোগদান করেছিল, হিন্দুরাও যোগদান করেছিল এবং ডেভিড হেয়ার তার উদ্যোক্তা। ডেভিড হেয়ার প্রথমে ইন্ডিজিনাস ডিপার্টমেন্টের সম্পাদক ছিলেন, শুধু ভারতীয় ডিপার্টমেন্ট, তারপরে ইউরোপীয় ডিপার্টমেন্টেরও সম্পাদক হিসাবে তিনি নিযুক্ত হন। কলকাতা শহরকে 4টি জেলায় তিনি ভাগ করে পাঠশালাগুলি তদারকির ব্যবস্থা নিয়েছিলেন। কলকাতাকে 4টি ভাগে ভাগ করে দেওয়া হবে, 4টি জেলায়, এবং পাঠশালাগুলো ডিপার্টমেন্ট এক একটা জায়গায় এক একটা দলকে পাঠানো হবে তাদের তদারকির ক্ষেত্রে। পরবর্তীকালে অভ্যন্তরীণ প্রাচ্য পাশ্চাত্য যে মতবিরোধ দেখা দেয় ও উদ্যমের অভাবে 1833 সালে এই সোসাইটি কার্যকলাপ কিন্তু স্থিমিত হয়ে যায়। ধীরে ধীরে কি হয় না, এই সোসাইটি কিন্তু কার্যকলাপ থেমে যায়। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব শুরু হয় মেকলেমিনিটের দ্বারা, যেটা থেমেছিল, তার ফলে কিন্তু এই সোসাইটি বেশি দিন টিকতে পারেনি। 1833-এ এই সোসাইটি কিন্তু নিজেদের কাজ উঠিয়ে নিতে বাধ্য হয়। এরপর আসি ডেভিড হেয়ারের উদ্যোগে এস্টাবলিশড হওয়া পটলডাঙ্গা একাডেমি 1818-এ। ডেভিড হেয়ার হিন্দু কলেজের ছাত্রদের প্রাথমিক প্রস্তুতির জন্য কলেজের বিপরীতে পটলডাঙ্গা একাডেমি, যেটা আরপুলি পাঠশালা নামেও পরিচিত, সেটি প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার প্রাচীনতম পাশ্চাত্য ধাঁচের বিদ্যাগুলির অন্যতম। পাশ্চাত্য ধাঁচে করা হয়েছিল এটি। 1818-তে আরপুলি পাঠশালা হিসেবে যাত্রা শুরু, পরে কলুটলা শাখা বিদ্যালয় নামে পরিচিত হয়। কলুটলা শাখা বিদ্যালয়। 1867-তে প্যারীচাঁদ মিত্র প্রধান শিক্ষক ছিলেন সেই সময়, তার নাম রাখলেন হেয়ার স্কুল। ডেভিড হেয়ারের নামেই এই পটলডাঙ্গা একাডেমি বা কলুটলা স্কুল বলো, আরপুলি পাঠশালা বলো, সেটার নাম পরিবর্তন করে দেন এবং হেয়ার স্কুল নাম রাখেন। বর্তমানে কলেজ স্ট্রিটে যে প্রেসিডেন্সি কলেজ আছে সাদা রঙের বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, তার ঠিক যদি প্রতিবেশী হিসাবে দেখা যাবে হেয়ার স্কুল। এখানে কি প্রশ্ন হতে পারে? পটলডাঙ্গা একাডেমি কে কবে প্রতিষ্ঠা করেন, এর বর্তমান নাম কি? এটি একটি সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830। আলেকজান্ডার ডাফ ও নতুন ধারার মিশনারি শিক্ষা। আমরা দেখলাম কি ডেভিড হেয়ারের অনেক উদ্যোগ দেখলাম, তাই না? হেয়ার স্কুল, স্কুল বুক সোসাইটি, স্কুল সোসাইটি। এরপর আমরা দেখব আলেকজান্ডার ডাফের জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটি 1830-এ তিনি করেছিলেন। রামমোহন রায়ের পরামর্শেই ডাফ ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞান ও খ্রিস্টীয় নীতিশিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
প্রথম দিন থেকে বিনামূল্যে শিক্ষাদান ও উচ্চবর্ণ নিম্নবর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রবেশাধিকার, যা তৎকালীন সমাজে ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। যে কোনো উচ্চ নিম্নবর্ণ এখানে থাকবে না, সবার প্রবেশাধিকার থাকবে এই ইনস্টিটিউশনটাতে, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। প্রযুক্তি শিক্ষা দেওয়া হবে, বিজ্ঞান শিক্ষা, ইংরেজি, ইতিহাস সব পড়ানো হবে। তার পাশাপাশি কিন্তু বাইবেলও পড়ানোর কথা বলা হয়। এই প্রতিষ্ঠান নববঙ্গ আন্দোলনের চিন্তাধারার সঙ্গে সাযুজ্য রেখে যুক্তিবাদী শিক্ষার প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। নববঙ্গ আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে, কার উদ্যোগে শুরু হলো আমরা দেখলাম যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চিন্তাধারা ম্যাচ করে কিন্তু এই ইনস্টিটিউশনটাকেও গড়ে তোলা বা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ইনস্টিটিউশনের বর্তমান নাম কি না স্কটিশ চার্চ কলেজ। এটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জেনারেল ইনস্টিটিউশন বা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি এবং এটি কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল। এরপর আসি সেন্ট জেভিয়ার্স কলেজ 1860। জেসুইট মিশনারি কারা না, যারা জেসাস মানে সোসাইটি অফ জেসাস, গড জেসাসকে যারা মান্য করে তারাই জেসুইট মিশনারি। তা 1860-এ সোসাইটি অফ জেসাস বা জেসুইট সম্প্রদায়ের খ্রিস্টান মিশনারিরা কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করেন। 16 শতাব্দীর জেসুইট সন্ত ফ্রান্সিস জেভিয়ার্সের নামে এর নামকরণ হয়। কার নামে হয়েছিল না ফ্রান্সিস জেভিয়ার্সের নামে। তিনি একটা জেসুইট সেন্ট ছিলেন, সন্ন্যাসী ছিলেন। এটি কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম প্রাচীন খ্রিস্টান মিশনারি পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য উদারনৈতিক শিক্ষা প্রদানে এই কলেজ বিশেষভাবে পরিচিতি লাভ করে। উদারভাবে পাশ্চাত্য শিক্ষা দেওয়ার কথা বলা হয় এই কলেজে। উডের ডেসপ্যাচ পরবর্তী যুগে মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত এই কলেজ। পরবর্তীকালে বহু বিশিষ্ট ব্যক্তি যেমন আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু এখান থেকে পড়াশোনা করেছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, যেটা 1860-এ জেসুইট মিশনারিদের উদ্যোগে এস্টাবলিশড হয়েছিল। এরপর আসি উডের ডেসপ্যাচ 1854, যেটাকে আমরা ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশনও বলে থাকছি, মহাসনদ ইংরেজি শিক্ষা ব্যবস্থার। এই উডের ডেসপ্যাচে কি বলা হয়? এই উডের ডেসপ্যাচ যদি আমরা দেখি তাহলে আমাদের এখন ভারতের যে মানে শিক্ষানীতি তার একটা বীজ পোতা ছিল কিন্তু এই উডের ডেসপ্যাচের সময় থেকেই। এখানে বলা হয় যে 3টে ভাগে ভাগ করা হয়, যে প্রাথমিক শিক্ষা দেওয়া হবে, মধ্যশিক্ষা দেওয়া হবে এবং উচ্চশিক্ষা দেওয়া হবে। 3টে শিক্ষা দেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষা দেওয়া হবে কিন্তু নিজের মাতৃভাষায়, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহার করা হবে, ঠিক আছে। ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরির সমান্তরালে এক গুরুত্বপূর্ণ সংযোজন করে এই উডের ডেসপ্যাচ। 1800 এবং এই যে উচ্চশিক্ষা দেওয়া হবে ইংরেজি ভাষায়, সে উচ্চশিক্ষার জন্য কি করা হয় না কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়। এখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, টিচার নিয়োগ করা হবে, তার টিচারদের জন্য কি করা হবে না শিক্ষক শিখন মানে ট্রেনিং কলেজ, যেমন এখন বিএলএড ডিএলএড সেরকম ট্রেনিং কলেজ এস্টাবলিশড করার কথা বলা হয়, যে শিক্ষক শিক্ষণ বিদ্যালয় বা স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়, ফিমেল এডুকেশনের উপর, এবং বিভিন্ন যে শিক্ষা দপ্তর ডিপার্টমেন্ট অফ এডুকেশন এবং শিক্ষা পরিদর্শনের যে ব্যবস্থা সেটার কথা বলে এই উডের ডেসপ্যাচ। এই উডের ডেসপ্যাচ আধুনিক আমাদের শিক্ষা ব্যবস্থার একটি ভিত্তি কিন্তু তৈরি করে গেছিল। এই ডেসপ্যাচে প্রথম শিক্ষাকে একটি সুসংগঠিত স্তরবিন্যাস গ্রেডেড সিস্টেম, যে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যাব আমরা, প্রাথমিক দেব, প্রাথমিক মাতৃভাষায় দেওয়া হবে প্রাথমিক শিক্ষা, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ, শেষে কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত করা হবে। এই কলেজ ইউনিভার্সিটি পড়ানোর চিন্তা মাথায় আসাতেই 1857-তে কিন্তু এই উডের ডেসপ্যাচেরই প্রভাব ছিল সেটা, যে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। যেটি আমি বললাম যে 1857-তে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, কিসের নির্দেশ অনুযায়ী? উডের ডেসপ্যাচের নির্দেশ অনুযায়ী কিন্তু, তার সঙ্গে সঙ্গে বোম্বাই এবং মাদ্রাসায়ও। এটি মূলত একটি পরীক্ষা গ্রহণকারী বা অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ শুরু করে, বিভিন্ন কলেজকে
অধিভুক্ত করে পরীক্ষা পরিচালনা ও ডিগ্রি প্রদান করত এই কলেজ। ডিগ্রি দেওয়া হতো, মানে কলেজে পাশ করলাম এবং তারপর একটা ডিগ্রি দেওয়া হয়, যেমন এখন দেওয়া হচ্ছে। হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে অধিভুক্ত হয়, যে কলেজে পড়বে তারপর বিশ্ববিদ্যালয়ে আসবে, এরকম একটা প্যাটার্ন। উচ্চশিক্ষার একটি কেন্দ্রীয় স্বীকৃত কাঠামো তৈরি হওয়ায় সারা বাংলা তথা পূর্ব ভারতে ইংরেজি শিক্ষা উচ্চশিক্ষার প্রসার ত্বরান্বিত হয়। এরপর আমরা দেখব ইংরেজি শিক্ষার প্রসারের ফলাফল কী ছিল। একটা তো পজিটিভ এবং নেগেটিভ, দুটো দিকই থাকবে, আমরা সেটা দেখব। ইতিবাচক দিক কী ছিল? নতুন শিক্ষিত মধ্যবিত্ত পেশাজীবী শ্রেণীর উদ্ভব হয়, যারা পরবর্তীকালে সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। একটা নতুন কিন্তু শিক্ষিত সমাজ এবার উঠে আসছে ইংরেজি শিক্ষার ফলে। পাশ্চাত্য জ্ঞান, যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করার একটা মানসিকতা তৈরি হয় মানুষের মধ্যে। সংস্কার চিন্তা, মানে যুক্তি তর্ক দিয়ে যে কুসংস্কার সেটা দূর করব এবং একটা সংস্কার, নতুন আধুনিক চিন্তা কিন্তু নিয়ে আসে। স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তা প্রভৃতি পাশ্চাত্য ধারণার সংস্পর্শে জাতীয় চেতনার বীজ রোপিত হয়। নারী শিক্ষা এবং সমসংস্কার আন্দোলনের পথ কিন্তু প্রশস্ত হয় এই ইংরেজি শিক্ষার দ্বারাই। ইংরেজি শিক্ষা না আসলে হয়তো নারী শিক্ষার প্রসার আরও কিছু বছর পরে ঘটত, কিন্তু এর সীমাবদ্ধতাও তো থাকবে। এত উপকার যখন আছে, অপকারও থাকবে। কি না, এটা শুধু শহর কেন্দ্রিকই ছিল, কিছু অভিজাত উচ্চ শ্রেণীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। নিম্ন শ্রেণীর কৃষক বণিকদের মধ্যে কিন্তু এটা পৌঁছাতেই পারেনি। দেশীয় ভাষা ও ঐতিহ্যবাহী জ্ঞানচর্চা ক্রমে কিন্তু গুরুত্ব হারায়। যখন ইংরেজির শিক্ষা নিয়ে মানুষ এত মাতামাতি করতে শুরু করে, দেশীয় ভাষা কিন্তু সেখানে ধীরে ধীরে তার ঐতিহ্য হারিয়ে ফেলে, তার কিন্তু দিশে হারিয়ে যায়। শিক্ষা ব্যবস্থা মূলত সরকারি চাকুরির উপযোগী কেরানি তৈরির দিকে ঝুঁকে পড়ে। প্রকৃত বৈজ্ঞানিক শিল্প গবেষণার প্রসার সীমিত থাকে। নারী শিক্ষা এবং নিম্নবর্গের শিক্ষা দীর্ঘদিন অবহেলিত হয়। যেমন আমরা প্রথমে কিন্তু একটা বললাম যে নারী শিক্ষা ও সমসংস্কারের আন্দোলনের পথ প্রশস্ত হয়, কিন্তু সে প্রশস্ত হওয়াটা অনেকদিন পরে শুরু হয়। নারী শিক্ষার কথা তো প্রথম যেন ভুলেই যাচ্ছিল। পরে এই নারী শিক্ষা নিয়ে কিন্তু আমরা আসবো পরের কোনো একটা ভিডিওতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন কলেজ যেটি আছে কলকাতায়, সেই নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে আলোচনা করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তোমরাও বিরক্ত হবে ক্লাসটি করতে। তাই তোমাদের যাতে মনোযোগ ধরে রাখতে পারো, সে কারণে আমি কিন্তু ওই দুটো স্লাইড বাদ দিয়ে দিয়েছি এই ক্লাস থেকে। এখন এই প্রস্তুতির সম্ভাব্য প্রশ্ন কি? 8 নম্বরে বড় প্রশ্ন যেমন আসতে পারে, ভারতে বা বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগের ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। মেকলে মিনিটস, উডের ডেসপ্যাচের একটা তুলনা আসতে পারে। নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখন আমি এটা পড়াইনি, যখন পরে পড়াবো তখন এটা নিয়ে আলোচনা হবে। কলকাতার স্কুল বুক সোসাইটি এবং স্কুল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন পড়িয়েছি। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন ও পটলডাঙ্গা একাডেমি বর্তমান নাম। হিন্দু কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কবে কে প্রতিষ্ঠা করেন বা কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মেকলে মিনিটস কি এবং উডের ডেসপ্যাচকে কেন মহাসনদ বলা হয়। উডের ডেসপ্যাচের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললাম, যে ধাপে ধাপে পড়ানো, তারপর বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ, নারী শিক্ষা, শিক্ষক শিখন এবং শিক্ষার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর এস্টাবলিশ, এই সমস্তগুলো আলোচনা করবে, দিয়ে বলবে যে এই কারণে একে মহাসনদ বলা হয় বা ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে আমরা সময়রেখা দেখলাম। 1813 থেকে সনদ আইন, 15তে অ্যাংলো হিন্দু স্কুল, 1817তে স্কুল বুক সোসাইটি হিন্দু কলেজ, 1818তে স্কুল সোসাইটি পটলডাঙ্গা একাডেমি, 1830-এ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, 1835-এ মেকলে মিনিট ও ইংরেজি শিক্ষা আইন, 39-এ বেথুন স্কুল, এখনও পড়ানো হয়নি এটা, 1854-তে উডের ডেসপ্যাচ, 57-তে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1860-এ সেন্ট জেভিয়ার্স কলেজ। ইংরেজি শিক্ষার প্রসার শুধু ভাষাগত পরিবর্তন ছিল না, এটি 19বিংশ শতকের বাংলায় এটি নবজাগরণ। শুধু কি ভাষার পরিবর্তন, যে বাংলা থেকে ইংরেজি পড়ালাম তাই কি না, নবজাগরণ আসে, আধুনিক চিন্তা আসে, যুক্তি আসে, জাতীয় চেতনার এক গুরুত্বপূর্ণ ভিত্তি কিন্তু রচনা করে গেছিল এই ইংরেজি শিক্ষার প্রসারের ফলে। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, ইংরেজি শিক্ষার প্রসার ভারতবর্ষে, বিশেষত বাংলায়।
যেটা আশা করি তোমাদের ক্লাস 10-এ যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য উপকার হবে এবং বাকিদেরও আশা করি ক্লাসটি ভালো লাগবে।